কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাঁই, দূরকে করিলে নিকট, বন্ধু পরকে করিলে ভাই। পুরানো আবাস ছেড়ে যায় যবে, মনে ভেবে মরি কি জানি কি হবে। নূতনের মাঝে তুমি পুরাতন, সে কথা যে ভুলে যায়। দূরকে করিলে নিকট, বন্ধু পরকে করিলে ভাই। জীবনে মরণে নিখিল ভুবনে, যখনই যেখানে লবে, চিরজনমের পরিচিত হে তুমি চিনাবে সবে। তোমারে জানিলে নাহি কেহ পর, নাহি কোনো মানা, নাহি কোনো ডর। সবারে মিলায়ে তুমি জাগিতেছ, দেখা যেন সদা পায়। দূরকে করিলে নিকট, বন্ধু পরকে করিলে ভাই। বন্ধুগণ, আমরা আজ এখানে সমবেত হয়েছি আমাদের বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের উত্তর পূর্ব মণ্ডলের আমাদের সাধারণ সম্পাদক সমাজসেবী রাজকুমার সিং তার স্মরণ সভায় উপস্থিত হয়েছি। আজকে আমরা সকলে আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের এই স্মরণ সভার কাজ শুরু করব। আমরা যারা মালা নিয়ে এসছেন বা ফুল নিয়ে এখানে ফুল রাখা আছে, আমি প্রত্যেককেই অনুরোধ করব একে একে এসে তারা যদি একটু করে পুষ্পার্ঘ দেয়, মাল্যদান করবে। পূর্বে বরিষ্ঠ কার্যকর্তা বিজেপি সীতারাম ঘোষ, সভানেত্রী শুক্লা ঘোষাল, তাকে অনুরোধ করব পুষ্পার্ঘ দেওয়ার জন্য। আর ওই গামছা দেওয়ার জন্য আমাদের জেলার মহিলা মোর্চার একজন পুলিশ কার্যকর্তা। Mindai. WhatsApp এ দেখো তুমি ফোন করে দিও। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের মণ্ডলের প্রেসিডেন্ট দীপঙ্কর বণিক, তাকে অনুরোধ করব পুষ্পার্ঘ দেওয়ার জন্য। একটু দূরত্ব বিধি মেনে সকলে যাবেন। হ্যাঁ, ডান দিকে প্রদীপ রাখা আছে, সবাইকে অনুরোধ করব একটা একটা প্রদীপও জ্বেলে দেবে। উজ্জ্বল বড়াল, উজ্জ্বল বড়াল চলে গেছে। দূরত্ব বিধি মেনে আস্তে আস্তে গিয়ে পুষ্পার্ঘ দেবে।
পুষ্পার্ঘ্য নিবেদন করছেন সঞ্জু দাসগুপ্ত। পুষ্পার্ঘ্য নিবেদন করছেন আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে সুপ্রিয় দা, আমাদের সরকারের দেখেছি সুপ্রিয় দা পুষ্পার্ঘ্য নিবেদন করবেন। ডান দিকে প্রদীপ রাখা আছে, পুষ্পার্ঘ্য দেবে রাজকুমার সিং এর প্রতিকৃতি। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে খোকন মন্ডল, 131 মন্ডল প্রেসিডেন্ট খোকন মন্ডল, 130। নরেন্দ্র কুমার পান্ডে, আর যদি কেউ দিতে চান দল মত নির্বিশেষে, কারণ এই রাজকুমার সিং এমন একজন ব্যক্তিত্ব যিনি দলের মধ্যে ছিলেন। আমরা জানি, দীর্ঘদিন ধরে তাকে জানি যে বিভিন্ন সমাজসেবামূলক কাজগুলো যে কোনো বিপদ আপদে, মানে এইরকম আমাদের তো লস হয়েছে, কিন্তু কোনো কিছু দেখতেন না উনি। যা কেউ যদি বিপদে পড়ে সঙ্গে সঙ্গে তার জন্য ছুটে যাওয়া এরকম একজন কর্মী। সেই জন্য আমি এলাকার সকলকেও অনুরোধ করব, আপনারা এসে পুষ্পার্ঘ্য নিবেদন করতে পারেন দলমত নির্বিশেষে। রাকেশ ভাই ভাই রাকেশ সিং রাজকুমার সিং এর ভাই এবং তার পুত্র সোনু সিং, অমিত ডাকনাম সোনু, সেও এসছে পুষ্পার্ঘ্য অর্পণ করতে। দিতে চান পুষ্পার্ঘ্য এসে লাইন দিয়ে দূরত্ব বিধি মেনে পুষ্পার্ঘ্য নিবেদন করবে। পড়ে যাবে। যারা বাকি আছেন সকলকেই অনুরোধ করব রাজকুমার সিং এর প্রতিকৃতিতে সেই হৃৎপিণ্ডের মধ্য থেকে একটা
অংশ তার উপরে বেরিয়ে চলে গেল, আমরা তাকে ধরে রাখতে পারলাম না। কিন্তু সত্যি আজকে আনন্দের একসঙ্গে দুঃখের সাথে আনন্দ লাগছে যে আমি 36 বছর ভারতীয় জনতা পার্টির মধ্যে থেকেও এমন করে আবাল বৃদ্ধ বনিতা থেকে শিশু সবাই এক বাক্যে তাকে স্মরণ করবার জন্য আজকে একটা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। আজ পর্যন্ত ভারতীয় জনতা পার্টির বেহালার কোনো নেতা বলে সুযোগ পায়নি, কারণ তার প্রত্যেকটা মানুষের মনের কোঠায় সে পৌঁছে গিয়েছে। তার জীবনে কোনো চাহিদা ছিল না, জীবনে কোনো নেতা হতে চাইনি করে তার অনুদান দিয়ে গেছে শুধু সমাজের সেবায় আর রাজনৈতিক একজন কর্মী হিসেবে, একজন সৈনিক হিসেবে। আর সেই তার সতীর্থ সব থেকে বড় জিনিস আজকে আরো বেশি আনন্দের লাগে, এই অঞ্চলে যে ছেলেরা তাকে আগিয়ে নিয়ে গেছে দীপঙ্কর বণিক, আজকে সেই দীপঙ্কর বণিক যদি এবং তার সহকর্মীরা ভাইরা যদি না থাকতো তাহলে আজকের এই অনুষ্ঠান এত সুন্দর সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠত না। কারণ আমি এইখানে দীর্ঘদিন দেখেছি বহু নেতা বেহালাকে জন্মেছে, তাদের কিন্তু মৃত্যুর দিন পর্যন্ত তাদের আমরা দেখতে পাইনি, তারা কখন কিভাবে চলে গেছে। কিন্তু যে মানুষটা পরের দিনে সমস্ত দুর্যোগকে উপেক্ষা করে জীবন দিয়ে রক্ষা করেছে এবং সে নিজে সেইভাবে চলে গেছে। আজকে ভাবতে পারেন পরের দিন লকডাউন যেখানে সারা পশ্চিমবাংলা স্তব্ধ হয়ে যাচ্ছে, আজকে করোনার আক্রমণে মানুষ বিভ্রান্ত হয়ে উঠছে, তার জীবন চলে যাচ্ছে, তারই মধ্যেও তিনি চলে গিয়েও যেতে পারেননি, দীর্ঘ রাত পর্যন্ত অপেক্ষা করেছে তার শতাব্দী মানুষদের জন্য, তার পরিবারের মানুষের জন্য দূর দূরান্ত থেকে ছুটে এসেছে এই গভীর রাতে। তাকে ব্যাটন হাতে নিয়েছে দক্ষিণ কলকাতার, তিনিও আসবেন আর কিছুক্ষণের মধ্য দিয়ে। তার শ্রদ্ধা সঙ্গে সঙ্গে আমাদের সবার শ্রদ্ধাকে তার প্রত্যেকটা যেমনি আমরা প্রদীপ জ্বালিয়ে রেখেছি, আমাদের হৃদয়ের মধ্যে যেন সেই প্রদীপ যেন আজকে রাজকুমার সিংয়ের প্রদীপ হয়ে যেন প্রজ্বলিত থাকে, এই বাসনা নিয়ে আমি আমার শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মায়ের সন্তান রাজকুমার সিং জিন্দাবাদ। উঠে দাঁড়িয়ে শান্তি, ওম শান্তি। বসবে কিছু বলার নেই। আজকে আমরা রাজকুমাতার স্মরণ সভায় একত্রিত হয়েছি। আমি অনেক ছোট, ওনার থেকে অনেক ছোট কার্যকর্তা। দাদা আমাদের খুবই প্রিয় এবং খুবই সিনিয়র কার্যকর্তা ছিলেন, আমাদেরকে ভীষণভাবে ভালোবাসতেন, আমাদেরকে গাইড করতেন এবং তার সঙ্গে আমাদেরকে যথেষ্ট সম্মান করতেন। উনি আমাদের থেকে বড় হলেও পদে যেরকম যে পদ দিয়েছিলেন তাদেরকে যথেষ্ট যোগ্য সম্মান দিয়েছেন। মানে এটা হয়তো সবার কাছে সবসময় পাওয়া যায় না। উনি এত পুরনো, এত সিনিয়র, এত আমাদের থেকে বরিষ্ঠ, পুরনো অনেক কিছু দেখেছেন, আপস অ্যান্ড ডাউনস, কিন্তু তা সত্ত্বেও আমাদেরকে যোগ্য সম্মান দিয়েছেন, ভালোবেসেছেন, পথ প্রদর্শক হিসেবে আমাদেরকে গাইড করে চলেছিলেন এতদিন। আমরা ওনাকে হারিয়ে ভীষণভাবে আমাদের এই দিন দেখতে হবে। রাজকুমার দার মতন একজন সৎ, নির্ভীক, নিষ্ঠাবান কর্মী
তিনি সবসময় প্রতিবাদ ছিলেন। উনি এই জায়গায় এই সময় আমাদেরকে ছেড়ে, অর্থাৎ এই অল্প বয়সে উনি আমাদের মায়া ত্যাগ করে চলে যাবেন, এটা আমরা কোনোদিনই আশা করিনি। আমাদের এই লকডাউনের মধ্যে আমাদের অনেক কর্মী মারা গেছে। আমাদের এটা খুবই একটা দুঃখের বিষয় যে আমরা আগামী দিন যে আমাদের একটা ভারতীয় জনতা পার্টি এই রামনা রাজকুমার সিং এর সঙ্গে সব সময় আমারও চোখে জল চলে আসছে। উনি বলতে পারবেন না হবে কি। যাই হোক, জন্মিলে মরিতে হবে, আমরা জানি চলে যাবে, কিছু করার নেই। তবুও আমাদেরকে ভাবতে পারেনি যে আজকে এরকম একটা সভা আমাদেরকে উপস্থিত করতে হবে। আমি রাজীব ভাই কথাবার্তা হয়তো বলবো, একটু অড লাগতেই পারে। দেখুন, আমরা হয়তো কেউ মারা যাওয়ার পর অনেকেই তাকে তার সুখ্যাতি করি বা তাকে নিয়ে ভালো ভালো কথা বলি, কিন্তু আমরা সবাই জানি যে আমরা যখন মানুষ হিসেবে জন্মগ্রহণ করি আমাদের কতগুলো ডাইমেনশন, সেই ডাইমেনশনগুলোর ভেতরে প্রথম যেটা মুখ্য আমরা ধরে নিই সেটা হচ্ছে ফিজিক্যাল ডাইমেনশন। মানে আমাদের একটা অবয়ব আছে, আমরা একটা বডি। একটা ডাইমেনশন আছে যেটাকে বলা হয় মেন্টাল, মানে মানসিক। আমরা কি ভাবছি বা আমরা আমাদের চিন্তা ভাবনার প্রতিফলন কিভাবে সমাজে ঘটাচ্ছি, সেটা মানসিক। এইগুলোকে মেনলি আমরা কথাবার্তা বলি আর কি, এগুলো নিয়ে বা এগুলো নিয়ে আমরা বিচার বিশ্লেষণ করি। তার বাইরেও কিছু ডাইমেনশন থাকে, সেই ডাইমেনশনগুলোকে হয়তো মাপা যায় না, বোঝা যায় না, কিন্তু সেই ডাইমেনশনগুলো একটা মানুষকে পূর্ণাঙ্গ রূপে ধারণ করে। কিরকম? অনেকেই বলে না যে এর ইন্টেলিজেন্সটা অনেক বেশি, অনেকেই বলে যে ইন্টেলেকচুয়ালিটি অনেক বেশি, অনেকেই বলে যে লোকটা না খুব আধ্যাত্মিক লোক, মানে তার ভেতরে স্পিরিচুয়ালিটি রয়েছে, যে ডাইমেনশনগুলো আমরা দেখতে পাই। তো মানুষ যখন আমরা সম্পূর্ণরূপে কাউকে দেখি, এই সম্পূর্ণরূপে দেখার ভেতরে কতগুলো জিনিস আছে যেগুলো দেখতে পাই না, কিন্তু সেইগুলো নিয়েই একটা মানুষকে সম্পূর্ণরূপে মানুষ হিসেবে গড়ে তোলা হয়। উপস্থিত আছেন সুপ্রিয়দা, আমাদের খুবই কাছের লোক, জেলা সভাপতি আসছেন। সুপ্রিয়দা বিচার কথা রাজকুমারের স্মরণ সভায় অসংখ্য লোক উপস্থিত আছেন, শোকানুরাগী। তা প্রমাণ করে যে রাজকুমার আগে যারা যা বললেন, কর্মযোগী বলতে যা বোঝায় ঠিক তাই। নীরব কর্মী, ইংরেজিতে একেবারে অত্যন্ত লো প্রোফাইল মেনটেন করতে। আমি একটা ছোট্ট ঘটনা বলছি। তখন পুরো লকডাউন, সমস্ত কিছু বন্ধ, তো ত্রাণ দেওয়া হচ্ছে, বিজেপিরও বিভিন্ন জায়গা থেকে ত্রাণ দিচ্ছে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘেরও বিভিন্ন শাখা থেকে ত্রাণ দেওয়া হচ্ছে। তো আমাদের শাখা থেকে ত্রাণ দেওয়ার প্ল্যানিং হলো, কার্যালয়ে জানানো হলো, তা বলে ত্রাণ এসছে নিয়ে যেতে হবে। কিন্তু এখান থেকে কি করে যাওয়া যাবে, সব তো বন্ধ। তবে রাজকুমারকে রাজকুমার তুমি কি পারবে তোমার বাইকে করে? আমার ছেলে যাবে তোমার সঙ্গে, ত্রাণের যে সামগ্রী নিয়ে আসতে। এক কথা সঙ্গে সঙ্গে বললেন হ্যাঁ। আমি বললাম যে ছেলে দাঁড়া, কোথাও গিয়ে রাস্তায় বড় রাস্তা, বললো না দাঁড়াতে হবে না, আমি আপনার বাড়ির কাছ থেকে নিয়ে। ও এলো, বাড়ির কাছ থেকে নিয়ে ব্লাইন্ড স্কুল ওখান থেকে ত্রাণ নিয়ে এলো, এবং তখন আমাদের গলিতে মানে বাস দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল। বাইকটা ওখানে দেখে ওই ত্রাণের বস্তা ও আমার ছেলে পুরো বয়ে নিয়ে এলো আমাদের বাড়িতে। মানে এই যে ঘটনা, আমি এখন ভাবলে আমার মানে আর বেশি কিছু বলা হাতে যাবে না, কারণ যখনই রাজকুমারের অকাল বিয়োগের খবরটা পেলাম, বিশ্বাস করতে পারি, আমি দীপঙ্করকে ফোন করি। দীপঙ্কর তার কিছু পরে জানালো হঠাৎ চলে গেছে।
এত বছরের নিরস কর্মী, যাকে যে কোনো কারণেই হোক না কেন পার্টি হয়তো প্রথম সারিতে নিয়ে আসতে পারেনি। অনেক সময় রাজকুমারের সঙ্গে কথা হতো অনেক বিষয় নিয়ে, মানে পার্টির অবস্থা নিয়ে অনেক সময় অনেক দুঃখ প্রকাশ করেছে, কিন্তু কখনো ক্ষুব্ধ হতে দেখিনি, কখনো ক্রুদ্ধ হতে দেখিনি। সবসময় বলেছে যে সুপ্রিয়দা, আগামী দিন নিশ্চয়ই অনেক কিছু শুধরাবে, অনেক কিছু সংশোধন হবে, অনেক কিছু ভালো হবে। এই কামনা করে আমাদের একটু কথা শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। এসে উপস্থিত হয়েছে আমাদের জেলার সভাপতি শঙ্কর সিকদার, তাকে আমি অনুরোধ করব পুষ্পার্ঘ্য দেওয়ার জন্য। মেঘনাথ দাকেও বলবো রাজকুমারের প্রতিটি দিকে পুষ্পার্ঘ্য নিবেদন করতে। স্মৃতি কারণে দু চার কথা বলবেন আমাদের মন্ডলের আরেকজন সহযোদ্ধা, আমাদের नरेंद्र पांडे। तो हमारे भाई राजकुमार का एक महान बीजेपी के योद्धा और कार्यकर्ता थे। आज उनके चले जाने से हमारी ये पार्टी जो है बहुत ही मर्माहित है। हम छोटे संक्षिप्त में बोलना चाहते हैं, भगवान उनकी आत्मा को शांति प्रदान करे। अब हमारे जिला के प्रेसिडेंट माननीय शंकर दास सिंह आ गए हैं, अब वो अपना संक्षिप्त भाषण करें। যার সম্বন্ধে আমি দু চার কথা বলবো, সেই আমাদের প্রিয় রাজকুমার দা, সদা হাস্য এবং সব সময় যে কোনো কাজে, যে কোনো মিছিল, যে কোনো মিটিংয়ে আমরা কিন্তু রাজকুমার দাকে সবসময় সবার সামনে পেয়েছি। আমি যতদিন এই মণ্ডলে বিভিন্ন কার্যক্রমে এসেছি, বিভিন্ন কার্যক্রমে, এবং দীপঙ্কর দা তার স্বল্প পরিসরের মাধ্যমেও আমাদের এখানে বহু প্রতিকূলতা রয়েছে, সেই প্রতিকূলতার মাধ্যমেও আমাদের কয়েকজন যে লড়াকু মানসিকতার নেতা রয়েছেন বা ছিলেন, তার মধ্যে রাজকুমার দা অন্যতম। রাজকুমার দা সম্বন্ধে বলতে গেলে অনেক কথাই বলতে হয়, কিন্তু আজকে এই জায়গাতে দাঁড়িয়ে রাজকুমার দার যে বয়সে উনি চলে গেলেন, সেই বয়সে ওনার চলে যাওয়ার কথা নয়, কিন্তু এটা ধ্রুব সত্য যে সবাইকেই আমাদের একদিন চলে যেতে হবে। যার যখন টিকিট কনফার্ম হবে তখনই আমাদের চলে যেতে হবে। কিন্তু তবুও কোথাও একটা জায়গাতে মনে হয় যে যার যখন চলে যাওয়ার বয়স নয়, সে যদি সেই সময় চলে যায় তাহলে সত্যি দুঃখ লাগে। তাই আজকে আমরা যখন ভারতীয় জনতা পার্টি একটা লড়াইয়ের মধ্য দিয়ে এমন একটা জায়গাতে এসেছে, যে জায়গাতে দাঁড়িয়ে আমরা আজকে বুক ফুলিয়ে বলতে পারছি যে 2021-এ ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে। এবং সেই যে সময়, সেই সময়ে এই ভালো সময়টাকে দেখার জন্য যে সমস্ত কার্যকর্তা নিজেদের জীবন দিয়ে লড়াই করছেন, সেই কার্যকর্তারা যদি সেই সময়টা উপস্থিত থাকতে পারতেন, সেই সময়ের আনন্দ উপভোগ করতে পারতেন, তাহলে আমাদের সবারই ভালো লাগতো। কিন্তু দুঃখের বিষয় এবং ধ্রুব সত্য এটা যে সবাইকে চলে যেতে হবে। তাই কালের নিয়মে তিনি চলে গেলেও উনি কিন্তু আমাদের সঙ্গে, এবং ওনার যে প্রেরণা, ওনার যে ভালোবাসা, ওনার যে সহাস্য মুখ এবং ওনার যে লড়ার মানসিকতা, সেটা কিন্তু সবসময় আমাদের সঙ্গে থাকবে। এবং ওনার সেই লড়ার মানসিকতাটাকেই আমাদের সঙ্গে নিয়ে লড়াই করতে হবে। আমাদেরকে এই পশ্চিমবঙ্গ থেকে যে দুর্নীতি এবং যে দুর্নীতিগ্রস্ত সরকার, সেই সরকারকে উৎখাত করতে হবে। আজকে দাঁড়িয়ে রাজনীতির কথা বলতে
চাই না, কিন্তু তবুও যেভাবে আমাদের রাজকুমাররা লড়াই করেছেন, যেভাবে তিনি বিভিন্ন সময়ে এখানে যারা শাসক দল তাদের হাতে মার খেয়েছেন, তাদের মার সহ্য করেছেন, তাদের চোখরাঙানি সহ্য করেছেন, সেখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। তাই আমরা পরবর্তী প্রজন্ম যারা রয়েছি, রাজকুমারটা অনেকদিন ধরে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত। আমি যতদিন ধরে রয়েছি আমি তাকে একই রকম ভাবে দেখেছি এবং একই রকম ভাবে তাকে লড়াই করেও যেতে দেখেছি। তাই তার লড়াইয়ের যে মানসিকতা, সেই মানসিকতাটা আমাদের সবার মধ্যে সঞ্চারিত হোক, তাকে সামনে রেখে আমরা এগিয়ে যাই এবং এই 119 নম্বর 118 নম্বর ওয়ার্ড আমরা তাকে সামনে রেখে কর্পোরেশন ইলেকশন থেকে শুরু করে 2021 বিধানসভা ইলেকশনে আমরা ক্ষমতায় আসি। এই কয়েকটি কথা বলে ওনার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। ধন্যবাদ। এছাড়া আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন বিজেপির জেলার অন্যতম কার্যকর্তা শঙ্কর রায়, প্রদীপ রায়, শর্মিষ্ঠা ভট্টাচার্য, স্নেহাশিস দত্ত, মেঘনাদাকে অনুরোধ করছি। রাজকুমারের আত্মার শান্তি কামনা করছি, পাশাপাশি তার পরিবারের সমস্ত সদস্যকে তার বিয়োগের জন্য তাকে, তার পরিবারকে ঈশ্বর শক্তি দিক, সেই বিজয় তাদের অর্জন করার জন্য। রাজকুমারের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল প্রায় 15 বছরের মধ্যে। ওকে আমি দীর্ঘদিন ধরে চিনতাম। পরবর্তীকালে আমি বিজেপির সঙ্গে যুক্ত হওয়ার পরে আমি ওকে দেখেছি ও কর্মপদ্ধতি। গত 15ই আগস্ট এখানে একটা সুন্দর স্বাধীনতা দিবস পালন উৎসব উদযাপন হয়েছিল। তখন ওর সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, তখন বলছিল তোর বিনয়ের সাথে, দাদা ছোট কার্যকর্তাকে তো আশীর্বাদ দিয়েছিল। ওর সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল বহু বছর। শেষ কথা, অর্থাৎ সেদিনের সে কথা আজও আমার মনে পড়ছে। অত্যন্ত বিনয়ের সঙ্গে দলে কাজ করত, আর অত্যন্ত বিনয়ের সঙ্গে চলাফেরা, এটা আমি দীর্ঘদিন ধরে দেখেছি। তাই আমাদের দলের যারা সম্পদ তারা হচ্ছে এই ধরনের বিনয়ী। রাজকুমারকে শিক্ষা দিতে হবে একজন দলের কর্মী হিসাবে কিভাবে বিনয়ের সঙ্গে সবার সঙ্গে মিশ্র হয়, কর্মীদের সঙ্গে মিশ্র হয়, সাধারণ মানুষের সঙ্গে মিশ্র হয়। তাই আজকের দিনে আমি আমার বক্তব্যে দীর্ঘায়িত না করে বলবো, রাজকুমারের পথ আমাদের দলের কর্মীদের পাথে হোক। আমরা যেন মানুষের সঙ্গে অত্যন্ত বিনয়ের সঙ্গে কাজ করতে, কথা বলতে পারি, ব্যবহার করতে পারি, কাজ করতে পারি, এটাই আমাদের পাথে হোক। এই কথা বলে আবার রাজকুমারের আত্মার শান্তি কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বিশ্বাসী নয়, শুধু যখনই কাজ করতে গিয়ে তাকে কখনো খুঁজেছি, পিছনে দাঁড়িয়ে শুধু বলেছে আছি। বড় দাদার মতো, অভিভাবকের মতো সবার সাথে সেই জায়গা যখন কথা হয় না, তার সাথে কথা বলতে গিয়ে খুব বোধ করি যে একটা সত্যি অভিভাবক হারিয়ে ফেললাম। এর বাইরে কিছু বলবো না। তার পরিবারের শান্তি কামনা করি, তার জন্য শান্তি কামনা করি। আর আমার এখানে দলের যারা প্রত্যেক সিনিয়র কর্মীরা রয়েছে তাদের বলবো, আপনারা সর্বদা আপনাদের স্নেহাশিস আমাদের সবার উপর রাখুন, কারণ আপনাদের সেই শুভচেতনার জন্যেই দলটা বেঁচে আছে আর দলটা এগিয়ে যাবে। রাজকুমার দার বিদেহী আত্মার শান্তি কামনা করে এর বাইরে কিছু আমার বলার নেই। ধন্যবাদ। বিদেহী আত্মার শান্তি কামনা করি। আজকের যেদিনকে রাজকুমারদা মারা যায়, আমাকে দীপঙ্কর ফোন করেছিল, শুনে আমি বিশ্বাস করতে পারি যে রাজকুমারদা মারা গেছে।
এখনো বিশ্বাস হচ্ছে না যে রাজকুমারদা আমাদের সঙ্গে নেই। আজকে যখন এদিকে আমাদের দেবকুমার বলেছিল যে আজকের আমাদের রাজকুমারদা স্মরণ সভা, আমার দিন দশেক আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি ঘর থেকে বেরোই, তবু আজকে আমি ছুটে এসেছি শুধু রাজকুমারদার জন্য। কারণ হচ্ছে রাজকুমারদা আমাদের দলের এমন একটা সম্পদ, সত্যি কথা বলতে গেলে যে খাঁটি হিরে কাকে বলে রাজকুমারদা তাই। রাজকুমারদাকে দেখেছি আমরা, রাজকুমারদা যেভাবে কাজ করে গেছে দীর্ঘদিন ধরে, প্রত্যেকটা কর্মীকে পাশে নিয়ে সবাইকে সাথে নিয়ে চলতে শিখিয়েছে। হয়তো আমরা অনেক সময় অনেক কিছু ভুল করে ফেলি, কিন্তু রাজকুমারদা এমন একটা কার্যকর্তা ছিলেন আমাদের, তিনি সেই ভুলটা ভাঙিয়ে দিতেন এবং যদি কারোর মধ্যে কোনো সম্পর্ক খারাপ হওয়া থাকে সেই জায়গাটাও তিনি শুধরে দিতেন। আমরা আজকে রাজকুমারদার মতন একজন ভালো কার্যকর্তা বা বরিষ্ঠ কার্যকর্তা হারিয়েছি আজকে। আমাদের মণ্ডলের এখানটা জুতোটা রেখে একজন বিশিষ্ট কার্যকর্তা ছিলেন, কিন্তু আমাদের কাছে উনি কার্যকর্তা ছিলেন না, আমাদের কাছে উনি ছিলেন বড় দাদার মতো পিতৃতুল্য এবং সবচেয়ে বড় কথা রাজনৈতিক গাইড। আমরা একজন অভিভাবককে হারিয়েছি এবং আমি অন্তত পিতৃশোক পেয়েছি বলা যায়। রাজকুমারদার মারা গেছে এই খবরটা যখন তার বাড়ি থেকে আমার কাছে এলো, তখন আমি প্রথমে বিশ্বাস করতেই পারিনি এবং আমি দীপঙ্করদাকে যখন জানাই, দীপঙ্করদাও প্রচণ্ডভাবে ভেঙে পড়ে। আমরা প্রত্যেকেই ভেঙে পড়েছি। আমাদের মাথার উপর থেকে বটগাছ সরে গেছে, আমি জানি না আমাদের সেই ক্ষতি কীভাবে পূরণ হবে, কিন্তু আমি এটুকু বিশ্বাস করি রাজকুমারদা সর্ব থেকে আমাদের চিরকাল ছায়া দিয়ে যাবেন। তার আদর্শ, তার স্বপ্ন আমরা পূরণ করব, তার আদর্শে আমরা চলব, এটুকু বলতে পারি। সমস্ত আমার কার্যকর্তাদের আমরা বলবো রাজকুমারদাকে অনুসরণ করতে। তিনি যেভাবে ধীর স্থিরভাবে মাথা ঠান্ডা করে আমাদেরকে চলতে শিখিয়েছেন, আমি মনে করি রাজকুমারদার সেই পথ আমরা অনুসরণ করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবো। আমার মনে হয় আমরা এখানে সবাই শ্রদ্ধাঞ্জলি দিচ্ছি, কিন্তু রাজকুমারদাকে যদি সত্যিকারের কোনো শ্রদ্ধাঞ্জলি দিতে হয় তাহলে আগামী দিনে আমরা জয়লাভ করে দুটো ওয়ার্ডকে জয়লাভ করে এবং আগামী দিনে পশ্চিমবঙ্গে বিজেপির শাসনকে এনে আমরা তার স্বপ্ন পূরণ করে অ্যাকচুয়ালি তাকে শ্রদ্ধার্ঘ্য দিতে পারবো বলে আমার মনে হয়। আমরা সেই লক্ষ্যে এগোচ্ছি। রাজকুমারদা যেখানেই থাকো তুমি ভালো থাকো, আমাদের সঙ্গে থেকো, আমাদেরকে আগের মধ্যে গাইড করো। চেষ্টা করছি এখানে কথা হতো বাধা কাটানোর লোক চলে গেলে জানে বা ব্যবসা কেউ খারাপ আর বলতে পারছি না, বলার কিছু আমার রান্নার বড় ভেতর পাইনি বলে ভুল আছে, তার সময়তে আমি ভাবতেই পারছি না আর কিছু বলবো। রাজকুমারদা আমাদের শুধুমাত্র একজন রাজনৈতিক কর্মকর্তা নয়, উনি আমাদের পরিবারের সদস্যের মতন ছিলেন। আমরা ওনাকে নিজের দাদার মতন মনে করতাম। উনি যে কোনো রকম সমস্যায় সব সময় আমাদের পাশে থাকতেন। আমরা যে কোনো পরিস্থিতিতে যে কোনো সমস্যায় ওনাকে ডেকেছি, একটাকে ওনাকে পেয়েছি। উনি সব সময় আমাদের সাথে আমাদের পাশে দাঁড়িয়েছেন। আর এই করোনা আমফান পরিস্থিতির সময়ে, করোনার সময় যখন আমরা কাঁধ মিলিয়ে করেছি, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করেছি রাজকুমারদার সাথে। রাজকুমারদা যে নেই সেটাই আমরা এখনো অবধি বিশ্বাস করে উঠতে পারছি না। আমরা ভাবতে পারছি না ওনার অভাব আমরা কিভাবে পূরণ করবো। ওনার অভাব যদিও পূরণ হবার নয়, উনি যেভাবে আমাদের পাশে থাকতেন, উনি সেই অভাব আমাদের পূরণ হবে না। আমরা আমাদের খুব বড় সাধারণ সম্পাদক ছিলেন। শুধু সাধারণ সম্পাদক নয়, যে একজন রাজনৈতিক কর্মী হতে গেলে, প্রকৃত কার্যকর্তা হতে গেলে যে সকল গুণ থাকার দরকার সেই গুণ ছিল। আমরা জানি আজকে রাজনীতিতে পয়সা থাকলে আপনি নেতা হয়ে যাবেন, কিন্তু পয়সা থাকলে আপনি কিন্তু কার্যকর্তা হতে পারবেন না। পয়সা থাকলে যে কোনো রাজনৈতিক দলে গিয়ে আপনি চাঁদা দিয়ে দেবেন, ডোনেশন দিয়ে দেবেন, আপনি একটা বড় পদ পেয়ে যাবেন, একটা মন্ত্রী হয়ে যাবেন, এমএলএ হয়ে যাবেন। কিন্তু যতই পয়সা থাক, আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি একজন কার্যকর্তা, এরকম কার্যকর্তা, বিশেষ করে রাজকুমার সিং এর মতো এরকম কার্যকর্তা হতে পারবেন না।
আমরা দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত। একটা সময় গেছে বেহালা বুকে, তখন বামপন্থী শাসন। আপনারা জানেন যে দীর্ঘ 34 বছর বামপন্থী শাসন। আমাদের সৌভাগ্যই বলুন দুর্ভাগ্যই বলুন, বামপন্থী রাজনীতির সঙ্গে আমরা যুক্ত ছিলাম। তো তখন আমরা দেখতাম বিজেপি মানে বেহালাতে 3 জন লোক, 3 জন 4 জন যদি লোক থেকে থাকে, তার মধ্যে রাজকুমার সিং ছিল একজন। 3-4 জন যদি লোক থাকে, আমি দেখেছি বাড়ির বরণ গুহ, তিনি আমাদের মধ্যে নেই, মারা গেছেন। গণেশ ব্রহ্মচারী ওদিকে, তিনিও গত হয়েছে। আর দেখতাম বুথে, যখন বুথে আমাদের বসতে হতো, আমরা হয়তো অন্য দলের হয়ে বসতাম, কিন্তু একই বুথ, সেই বুথে পাশের বুথে দেখতাম রাজকুমার সিং একা, কোনো লোক নেই, জন নেই, ঝান্ডা লাগানোর লোক নেই। রাজকুমার সিং একা হাতে একটা প্লাস্টিকের ব্যাগ নিয়ে বিজেপির কাজ করে এসেছে। আমরা অবাক হয়ে গেছিলাম যে এইরকম ডেডিকেটেড কর্মী সব দলে কিছু কিছু আছে, নাহলে রাজনৈতিক দলগুলো চলতে পারে না। আমরা ভালো ড্রেস করে মঞ্চে উঠে বড় বড় বক্তৃতা করতে পারি, কিন্তু আপনারা কোনোদিন দেখেছিলেন? আমি তো পারিনি। আমি যতদিন এই মন্ডলের সঙ্গে যুক্ত আছি, আমি অনেক রিকোয়েস্ট করেছি যে না, তোমাদেরকে বক্তব্য রাখতে হবে। কোনোদিন মঞ্চে উনি উঠতে চাননি, কোনোদিন না। শুনলে অবাক হয়ে যাবে, না এখানে মঞ্চে ওঠার জন্য হুড়োহুড়ি হয়। আমরা রাজনীতি করতে গিয়ে দেখেছি মঞ্চে ওঠার জন্য মারামারি হয়, মঞ্চ ভেঙে যায়। কিন্তু এমন একজন কর্মীকে আমরা হারালাম আজকে। আমার বলতে বুক ফেটে যাচ্ছে যে এরকম কর্মী তৈরি করতে পারবো কিনা আমরা জানি না, বা তার অভাব কোনোদিন পূরণ হবে কিনা সেটাও জানি না। সেই রকম একজন কর্মী ছিলেন রাজকুমার সিং। জীবনযাত্রা কি কষ্টের জীবনযাত্রা। আমি তার ভাই আমার সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচিত, রাকেশ এসেছিল, অন্য রাজনৈতিক দল করে, বাড়িতে অন্যান্যরা অন্য রাজনৈতিক দল করে, কিন্তু কোনোদিন তাদের ভাই ভাই কোনো বিরোধ ছিল না। আর জীবনযাত্রার মান অতি, খালি বাবা একটা বড় বাড়ি রেখে গেছে, জায়গা, বাড়ি নয় জায়গা। আজকে এত প্রমোটিং হচ্ছে, এত কিছু হচ্ছে, তার ভাই তৃণমূল করে, তবুও তাদের বাড়িটা আজ পর্যন্ত প্রমোটিং করতে পারেনি, তাদের আর্থিক কারণে আর কিছু ভাড়া দিয়ে বসে থাকার জন্য কারণে। আপনারা বাড়িতে গেলে অবাক হয়ে যাবেন যে এই বাড়িতে কোনো মানুষ থাকতে পারে, ভালো জায়গা, অনেক দামি জায়গা, সেইখানে থাকতেন। কি কাজ করতে জানেন? শুনলে অবাক হয়ে যাবেন। 1969 সালে জন্ম, আমার থেকে হয়তো 2-3 বছরের ছোট। সিকিউরিটি গার্ডের কাজ করে সংসার চালাতেন, ভাবতে পারছেন? সিকিউরিটি গার্ডের প্রতিদিন প্রতি রাতে ডিউটি করতেন, দিয়ে দিনের বেলা পার্টির কাজ করতেন। শুনলে অবাক হয়ে যাবেন, কজন কর্মী আছে? আমাকে বললে আমি তো পারবো না। দিনের পর দিন সিকিউরিটি গার্ডের নাইট ডিউটি করে এসে দিনের বেলা পার্টির কাজে সময় দিতেন। আমরা অবাক হয়ে যেতাম যে এরকম কর্মী। সংসারে অভাব ছিল, এক ছেলে এক মেয়ে, বউ আছে। ছেলেটা তো সেই বিহারে দেশের বাড়িতে, ওর জন্ম যদিও এখানে, রাজকুমার সিং এর জন্ম এই বিহারাতে। এইরকম একটা পরিবার থেকে উঠে আসা ছেলে, সে বলিষ্ঠ কার্যকর্তা বিজেপি, মানে গুটি কয়েক আমরা দেখেছি। এখন তো বিজেপির রমরমা, বিজেপির ফর্ম দেওয়া যাচ্ছে না মেম্বারশিপে, এইরকম অবস্থা। কিন্তু সেদিন বিজেপির কেউ ছিল না যেদিন, তখন থেকে রাজকুমার সিং আমরা দেখেছি। এইরকম ডেডিকেটেড কর্মী আজকে আমরা যে আমাদের মন্ডলের যে কি ক্ষতি হয়ে গেল, সেটা মন্ডল প্রেসিডেন্ট জানে, যারা মন্ডলের কাজের সঙ্গে যুক্ত তারা জানে, আর আমি জানি যে আজকে মন্ডল দুটো ওয়ার্ড নিয়ে, আমাদের 118 আর 119, যে কোনো দুটো ওয়ার্ড নিয়ে আমাদের মন্ডল। আজকে যদি দীপঙ্কর বণিক 118 বলিষ্ঠ নেতা, আমার 119-এর বলিষ্ঠ নেতা ছিল রাজকুমার সিং। ওইরকম কর্মী নেই। আমি তো দীপঙ্করকে পাগল বলে রাখি, আপনাদের লিটিলকে আমি পাগল বলি, আর ওই আরেক ছিল পাগল। আমি অবাক হয়ে গেছি, শুনলে অবাক হয়ে যাবে। কিছুদিন আগে আমাদের কর্পোরেশন নির্বাচনের প্রস্তুতি চলছে, তো কে কে সম্ভাব্য ক্যান্ডিডেট হতে চায় সেই নিয়ে আমাদের জেলাতে ডেকেছিল। তো আমরা যখন এসছি, তো আমি তাকে জিজ্ঞাসা করলাম যে কি রাজু
রাজকুমার দা তুমি যাবে না, একটা ফর্ম ফিল আপ করবে না? বলছে আমাদের কি সেই সৌভাগ্য হবে? বলে আপনারা হন, তাতেই আমার, আপনারা কাউন্সিলর হন, আপনারা এমএলএ হন, তাতেই আমার সব। খালি একটু দেখবেন না, মানে সবসময় মানে আমার সঙ্গে যে কি রিলেশন ছিল সেটা আপনাদের বলতে পারবো না, যে এমন একটা হৃদ্যতা যে কোনো ব্যাপারে, মানে সমস্ত কাজে বেসিক যে কাজ আমাদের পার্টি সেই কাজটা রাজকুমার সিং করতো। দীপঙ্কর করছে, পাগল করছে, কিন্তু ওর যে কি ক্ষতি হয়ে গেল সেটা ও ভালোভাবে বুঝতে পারছে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমরা দীর্ঘক্ষণ আপনারা আমাদের কথা শুনেছেন। আমি শুধু সকল আমাদের কর্মীদের কাছে অনুরোধ করব যে আজকে তার স্মৃতির উদ্দেশ্যে আমরা এখানে স্মৃতিচারণ করতে বসেছি, তার আত্মার শান্তি কামনা করার জন্য। তার আত্মা শান্তি পাবে সেদিন, যেদিন তার অধুরা কর্ম যা তিনি ছেড়ে গেছেন, সেই অসম্পূর্ণ কাজকে আমরা সম্পূর্ণ করতে পারবো। সেদিনই হবে আমাদের স্মৃতি জানানোর সঠিক পরিচয় পাবো। সেদিন আমরা তার যে অসম্পূর্ণ কাজ, সেই কাজকে সম্পূর্ণ করতে হবে। আমাদের এই অঙ্গীকার করতে হবে যে আমরা যে মোটিভ নিয়ে রাজনীতি করতে নেমেছি, সেই মোটিভটাকে আমরা যদি ফুলফিল করতে পারি, তবেই রাজকুমার সিং তার আত্মা, বিদেহী আত্মা শান্তি পাবে। এই কোটি কথা বলে আপনাদের সকলকে ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। যারা ইলেকট্রিক দিয়ে সাহায্য করেছেন ধন্যবাদ জানাই, যারা অন্যান্যভাবেও আমাদেরকে সাহায্য করেছে। দ্বিতীয় কথা আমি পরিশেষে বলি যে আজকে